পার্ট 1টা ঠিক যেখানে শেষ করেছিলাম পার্ট 2টা আমি সেখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমাদের গ্রেট স্মোকি মাউন্টেন ট্রিপের পার্ট 2তে। বিকালের চা পর্ব আর তার সাথে আড্ডা শেষ করে আমরা রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম গ্যাটলিনবার্গ ডাউনটাউনের উদ্দেশ্যে। গ্যাটলিনবার্গ শহরটা এত কিউট, এত সুন্দর করে গোছানো, ঠিক ওই যে পাহাড়ের শহরগুলো যেরকম হয় একদম তেমনই। তো আসার পরই দেখছি যে আমরা আসলে প্রচুর প্রচুর ট্রাফিকের মাঝখানে পড়ে গেছি। আমরা আসলে জানতাম যে এরকমটা হবেই, তার কারণ এখন তো একেবারে সামার টাইম, তার উপরে আমরা এই উইকেন্ডটা মানে আজকে হচ্ছে 4th of July, মানে একদম আমেরিকাতে মনে হয় কেউ বাড়িতে থাকে না এই উইকেন্ডে, সবাই ঘুরতে বের হন। আর মিড ওয়েস্টের খুব ইম্পর্ট্যান্ট একটা ট্যুরিস্ট এরিয়া হচ্ছে এই গ্যাটলিনবার্গ বা গ্রেট স্মোকি মাউন্টেন্স। তো যাই হোক, আমরা জানতাম এরকম ভিড়ভাট্টা একটু পড়তেই হবে, বাট ভালোই লাগে কোথাও ঘুরতে গিয়ে মানুষ দেখলেও আসলে ভালো লাগে। ইউএসএতে তো সচরাচর এত মানুষ দেখা যায় না। তো প্রথমে এসেই আমরা ভাবছি যে আমরা গাড়িটাকে একটা ভালো মতো কোথাও পার্ক করে নিব, তারপর আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখব ডাউনটাউনটা। তো এদিকে আসলে আজকে যেমন বললাম যে প্রচুর মানুষ, যার জন্য আমরা আসলে কোনো পার্কিংই ফাঁকা পাচ্ছিলাম না। মানে পেইড পার্কিং তো বটেই, কিন্তু সেই পেইড পার্কিংগুলো একেবারে ফুল। তো যাই হোক, পরে একটা যেহেতু পেয়ে গেছি, আমরা ওখানে গাড়িটা রাখার বন্দোবস্ত করে তারপরে আমরা হাঁটতে বেরোলাম শহরে। আর হাঁটতে বের হওয়ার সাথে সাথেই দেখছি মাথার ওপর দিয়ে এই যে গ্যাটলিনবার্গের যে মেইন সিম্বল ইয়েলো কেবল কার সেটা যাচ্ছে। তো আমরা কিন্তু একটু পরই এটাতে চড়তে যাচ্ছি। আমরা আসলে গাড়িটা এত ভালো একটা জায়গায় পার্ক করেছি যে আর কয়েকটা পা সামনে আগানোর সাথে সাথেই আমরা চলে আসলাম একেবারে ডাউনটাউন গ্যাটলিনবার্গের যে মেইন স্ট্রিট মানে পার্কওয়েতে। এই রাস্তাটা হচ্ছে খুবই হ্যাপেনিং একটা রাস্তা। এর দুই ধারে অনেক অনেক দোকানপাট, আর খুব সুন্দর করে সাজানো এই দোকানপাটগুলোর মধ্যে সুভিনিয়ার শপ আছে, গিফট শপ, ক্যান্ডি স্টোর, আইসক্রিম স্টোর থেকে শুরু করে অনেক অনেক কিছু আছে। ক্রাফট, লোকাল কিছু ক্রাফটের দোকানপাটও আছে, ওয়াইনারি আছে। আমার পিছিয়ে দেখা যাচ্ছে রিপ্লেস বিলিভ ইট অর নটের একটা অডিটোরিয়াম আছে। এটা বাচ্চারা বা অনেকেই অনেক পছন্দ করেন যেতে। তো আমার বাচ্চা তো একটু বেশিই বাচ্চা, যার জন্য আমরা আর আজ এবার ভিতরে যাচ্ছি না, হয়তো অন্য কোনো সময় যাব। তো এরপরে আমরা আসলে এই রাস্তাটা জুড়ে অল্প করে একটু রাউন্ড দিচ্ছিলাম, তার কারণ আমরা এরপরে আসলে মেনলি স্কাই পার্কে যাব। মানে ওই যে ইয়েলো কেবল কারটা দেখালাম ওটা চড়ে উপরে উঠবো, উপরে স্কাই পার্ক আছে, তো সেটা ঘুরে দেখারই মেনলি আমাদের প্ল্যান। এখন তো আমরা ডাউনটাউনে দাঁড়ানো, তো এখান থেকে ওই যে উপরে যে দেখা যাচ্ছে ইউএসের পতাকা লাগানো, ওটা কিন্তু একটা ব্রিজ, ওটাই হচ্ছে স্কাই ব্রিজ। আর ওখানে উঠতে হবে ওই কেবল কার দিয়ে। তো আমরা যেহেতু 4th of July উইকেন্ডে আসবো, আগের থেকেই প্ল্যান ছিল, যার জন্য আমরা মাসখানেক আগেই আমরা টিকিট কেটে রেখেছিলাম। আর এই জন্য আমরা অলরেডি টিকিটের মানে লাইনে দাঁড়িয়ে গেলাম কেবল কারে চড়ার জন্য। আর মজার ব্যাপার হচ্ছে কেবল কারে চড়ার জন্য আলাদা কোনো মানে ওটা থামবে তারপরে উঠবো এরকম কিছু না। ওখানে ওরা যেখানে দাঁড়াতে বলে সেখানে দাঁড়ানোর পর রীতিমতো কেবল কার এসে আপনাকে নিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। কারণ এটা তো আসলে স্বয়ংক্রিয়ভাবে চলতেই থাকে, এটা থামে না। তো আমি যেহেতু আগের থেকেই জানতাম, আমি আমার সাথে বেবি ক্যারিয়ারে করে মেয়েকে ভালো মতো করে বেঁধে নিয়েছি, কারণ আমার মেয়ে অনেক ছটফট করে। আর তাছাড়া এটা যেহেতু ওপেন কেবল কার, তো আমার কাছে মনে হয়েছে যে সতর্ক থাকাই ভালো। গ্যাটলিনবার্গের এই আইকনিক স্কাই লিফটের রাইডটা মাত্র 8 মিনিটের একটা রাইড, আর এটা কভার করে প্রায় 2.1 মাইলের মতো রাস্তা। তো দেখতে দেখতে আমরা কিন্তু একদম চোখের নিমিষেই বলতে গেলে উপরে চলে এসেছি। তো আসার পরে যখন আমি নিচের দিকে তাকালাম, তখন বুঝলাম যে এই রাইডটা আসলে কতটা ওয়ার্থ ইট। উপর থেকে গ্যাটলিনবার্গ ডাউনটাউন সহ পুরো পাহাড় চারপাশের পুরো এলাকার যে সৌন্দর্য, সেটা আসলে অসাধারণ। এসেই আমরা প্রথমে ঢুকলাম স্কাই সেন্টারে। এর ভিতরে একটা সুভিনিয়ার শপ আছে। তো যেরকম সবখান থেকে আমরা ফ্রিজ ম্যাগনেট কিনি সাধারণত সুভিনিয়ার হিসেবে, তো এখান থেকেও একটা পছন্দ করে নিলাম। আর এখানে এসেই দেখছি অনেক অনেক টেডি তরফদার। টেডি তরফদার বলতে আমাদের যে প্রাহি আছে, তো ও গত বছর যখন স্মোকি মাউন্টেন বেড়াতে এসেছিল, ও একটা এখান থেকে এরকম বেয়ার নিয়ে গিয়েছিল। আর তারপরে ও তাকে ফ্যামিলি মেম্বার বানিয়ে ওর নাম রেখেছে টেডি তরফদার। তো যাই হোক, আমার মেয়ে তো টেডি তরফদারকে চিনে, তাই জন্য সে একটু দাঁড়ালো, সে একটু দেখলো, আমরাও একটু ঘুরে ফিরে দেখছিলাম সুভিনিয়ার শপটা। ইউএসএতে না এই প্রত্যেকটা
ট্যুরিস্ট প্লেসের যে সুভিনিয়ার শপ থাকে সেটা একদম ইউনিক থাকে, মানে ওই জায়গার স্পেশাল যে সমস্ত সিম্বলাইজ করার মতো জিনিস আছে সেগুলো দিয়ে আলাদা আলাদা করে সাজানো থাকে। এই জিনিসটা আমার খুবই মজা লাগে দেখতে। তো যাই হোক, এখন আমরা চলে আসলাম স্কাই ট্রেইলে। এখানে আরেকটা জিনিস খুব মজা লাগলো যে এখানে সব কিছুর নাম শুরু হয় স্কাই দিয়ে, মানে যেই কেবল কারটা চড়ে আমরা আসলাম সেটার নাম ছিল স্কাই লিফট। এখন হাঁটছি স্কাই ট্রেইল দিয়ে। একটু আগে যে দোকানটায় গেলাম ওটার নাম ছিল স্কাই সেন্টার। আর ওই যে লম্বা যে ব্রিজটা সেটার নাম স্কাই ব্রিজ। আর পুরো এই ডেকটার নাম হচ্ছে স্কাই ডেক। তো পুরোটা মোটামুটি হালকার ওপরে ঘুরে দেখছি আমরা। এই যে স্কাই লিফট, স্কাই ডেক সব কিছু মিলিয়ে ওরা একবারে বলে স্কাই পার্ক। আর রেগুলারলি এই স্কাই পার্কের টিকিটের প্রাইস হচ্ছে $45 মতো, কিন্তু আমরা যেহেতু 4th of July উইকেন্ডে এসেছি তো আমাদেরকে পার পারসন $65 পে করতে হয়েছে। তার কারণ এর সাথে ইনক্লুডেড ছিল ড্রোন শো আর 4th of July স্পেশাল ফায়ারওয়ার্কস। তো যেহেতু আমরা এই উইকেন্ডে আসবো আমরা আগে থেকেই জানতাম, ওই জন্য মাসখানেক আগে যখন আমরা টিকিট কেটেছিলাম তখন আমরা এটাকেই চুজ করেছিলাম, কারণ এটা আমাদের ট্যুরের জন্য একটা বাড়তি এডিশন থাকবে আর নতুন একটা এক্সপিরিয়েন্স তো বটেই। আর তার সাথে এই টিকিটটা 4th of July প্লাস 5th of July মানে 2 দিনের জন্যই অ্যাক্সেসেবল। আর ওদিকে ঘড়িতে 10:30 বাজার সাথে সাথেই ড্রোন শো শুরু হয়ে গেছে। ড্রোন শো শেষ হওয়ার পরে সাথে সাথেই ফায়ারওয়ার্কসও শুরু হয়ে গেল। তো ওটা আবার হচ্ছিল গ্যাটলিনবার্গ ডাউনটাউনের যে স্পেস নিডল আছে সেখান থেকে, যার জন্য উপরে মানে আমরা যেখানে আছি স্কাই পার্ক থেকে ফায়ারওয়ার্কসটা দেখতে খুবই সুন্দর লাগছে। গ্যাটলিনবার্গের এই স্কাই ব্রিজ কিন্তু ইউএসের মধ্যে ওয়ান অফ দ্য লংগেস্ট পেডিস্ট্রিয়ান সাসপেনশন ব্রিজ। তো এটা কিন্তু দেখা মাস্ট। তো আমরা ফায়ারওয়ার্ক শেষ করে এটার উপর দিয়ে হাঁটা শুরু করলাম, কিন্তু দুঃখজনক হচ্ছে যে এতটুক পর্যন্ত আসার পরই আমি আর যেতে পারিনি। আমার আসলে সাহসে কোনোভাবেই কুলোচ্ছিল না। তার কারণ হচ্ছে এটা তো একে তো ঝুলন্ত ব্রিজ, যার জন্য একটু দুলে এমনিতেই, তার উপরে আজকে প্রচুর উইন্ডি, আর তার উপরে অনেক মানুষও এসেছেন বেড়াতে। তো মানুষের হাঁটার সাথে সাথে কিন্তু ঝুলন্ত ব্রিজ আরও বেশি করে দুলে। তা আমি আসলে এমনিতেই আমার হাইট ফোবিয়া আছে, সব কিছু মিলিয়ে আমি অনেক ভয় পাচ্ছিলাম। আমি আর যেতে পারিনি, আমি ফেরত চলে এসেছি। আর বাকি ওরা সবাই গেছে। তো এই ভিডিওগুলো আমার করা না, এগুলো ভাস্করের করা। উপর থেকে দেখতে অবশ্যই অসম্ভব সুন্দর লাগবে, কিন্তু আমি কোনোভাবেই সাহসে কুলোতে পারিনি, আমি যাইনি। তো 700 ফুট লম্বা এই ব্রিজটার মধ্যে স্পেশাল জিনিস হচ্ছে এই যে এখানে এই 30 ফুট মতো জায়গা, এটা কিন্তু পুরো কাচের। দিনের বেলা আসলে আরও ভালো মতো বোঝা যেত, কারণ এখন রাত হওয়াতে কাচের ওপরে আসলে রিফ্লেকশন পড়ছে যার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের বেলা আসলে আসলেই বোঝা যেত যে এটা কতটা ভয়ঙ্কর এবং কতটা সুন্দর। ওই যে ওরা হেঁটে অলরেডি ফেরতও আসছে স্কাই ব্রিজ দিয়ে, আর আমি আসলে নিচে নামার লাইন ধরেছি ততক্ষণে, তার কারণ কেবল কারের নিচে নামার জন্য কেবল কারের আসলে বিশাল লাইন অলরেডি পড়ে গেছে। তো আমি বলছি আমার মেয়ে আমার থেকে সাহসী, সে স্কাই ব্রিজ ঘুরে এসেছে, আমি পারিনি। তো যাই হোক, এরপরে আমরা কেবল কারে চড়ে বসলাম নিচে নামার জন্য। আর নিচে নামার সময় সত্যি একটু ভয় লাগে, তার কারণ উপর থেকে নামে তো একটু তো ভয় লাগেই। তো যার জন্য আমি নামার সময় শুরুর দিকটাতে আমি কোনো ভিডিও করিনি। আমরা অলরেডি এখন নিচে নামার কাছাকাছি চলে এসেছি, এখন আমি অল্প করে একটু ভিডিও করে নিলাম। ওপর থেকে যখন এই ট্রাফিক দেখছিলাম তখনই বুঝতে পারছিলাম যে বাড়ি যেতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে। ভাগ্যিস আমরা আসার আগে রাতে খাবারের কিছুটা প্রিপারেশন করে রেখে এসেছিলাম, কারণ আমরা অলরেডি অনেক টায়ার্ড আর অনেক ক্ষুধার্ত। তো বাসায় আসার মানে এয়ারবিএনবিতে পৌঁছানোর সাথে সাথেই বিনায়কদা আলু কাটা শুরু করে দিলেন, কারণ উনি আলু ভাজি করবেন। অন্যদিকে ভাতও চড়ানো হয়ে গেছে। বিনায়কদা চাকু দিয়ে কি সুন্দর ঝিরিঝিরি করে আলু কাটতে পারেন। আমি অবশ্য এত ঝিরিঝিরি করে পারি না, যার জন্য আমার আলু কাটার জন্য আলাদা করে মেশিন কিনতে হয়েছে। এরপর মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম 4টা ডাল ভাত খাবো বলে। আসলে ডাল ভাত বলছি কারণ লিটারেলি আমরা এখন ডাল ভাতই খাবো। আজকে রাতের খাবারের মেনু হচ্ছে গরম গরম সাদা ভাত, সাথে কষা করে খাসির মাংস, পাতলা মসুর ডাল আর আলু ভাজা। খাসির মাংসটা রান্না করে ফ্রোজেন করে এনেছেন শুভদীপ দা আর বিনায়কদা। ওদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমরা দিয়েছি, তার কারণ এত লম্বা টায়ারিং ডের পরে আরাম করে 4টা ডাল ভাত খেতে যে কি শান্তি সেটা শুধু বাঙালিই বুঝবে। কোথাও ঘুরতে যাওয়া মানে আসলে মেমোরি কালেক্ট করা। তো আমি ভিডিও এডিট করতে করতে আবার বারবার ফেরত চলে যাচ্ছিলাম সেই দিনগুলোতে। যাই হোক, আমার পার্ট 3-তে থাকছে আগামীকালকে আমরা কি করলাম সেগুলো সব কিছু। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। টাটা।